স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিন রানা। বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে 1971 সালের এই দিনে স্বাধীনতার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ৭১-এর ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত হামলায় লাশের শহরে পরিণত হয় ঢাকা। অপারেশন সার্চলাইটের নির্মম ছোবলে নরক নেমে আসে ঢাকার বুকে। চারিদিকে শুধু লাশ, পুড়ে যাওয়া ঘরবাড়ি আর স্বজনহারা মানুষের আত্মচিৎকার। মার্চের শুরু থেকেই উত্তাল ছিল রাজপথ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি চলতে থাকে আলোচনা। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে আত্মগোপনে চলে যান রাজনীতিবিদরা। রেডিওতে বেজে ওঠে স্বাধীনতার ঘোষণা। দিশেহারা জাতির মাঝে আশার সঞ্চার করে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠ। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণায় সাহস সঞ্চার করে সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নিরস্ত্র বাঙালি। প্রতিরোধ যুদ্ধ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চল ও সেনা ছাউনিতে। শুরু হয় বাঙালির অস্তিত্ব রক্ষার যুদ্ধ। পাকিস্তানি শোষকদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা। ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। একটি পতাকা, একটি ভূখণ্ড। রক্তক্ষয়ী যুদ্ধে সীমাহীন ত্যাগ তিতিক্ষার পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় পায় বাঙালি জাতি। শোষণ, নিপীড়ন আর অন্ধকার ভেদ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশের জন্ম, সে দেশ পথ হারাবে না। বিশ্বের বুকে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। নতুন ভোর, নতুন সূর্যোদয়। বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৪ বছর, মহান স্বাধীনতা দিবস। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন ভূখণ্ড, তাদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি। ভোর ৫টা ৫৫ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান বীর শহীদদের। ৬টা ১০ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি যৌথ চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা একটা ইস্যু হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ দিন। উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান, ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তারা। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে।
আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের আঙিনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস পালন, যে দিবসটি নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা দলের নয়, আপামর জনসাধারণের প্রতিশ্রুতির দিন, যেদিন পৃথিবীর বুকে জ্বলজ্বল করে উঠেছিল নতুন একটি দেশ বাংলাদেশ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদাবক্স চৌধুরী এবং আইজিপি বাহারুল আলম। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আইজিপি পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীনতার 54 বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। বিএনপি, এনসিপি, এবি পার্টি, জাকের পার্টির পক্ষে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এসব কথা বলেন তারা 1971-এর 26 মার্চকে ছোট করতে চান। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল তাতে কোনো ফাটল ধরেনি। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। 71-এর স্বাধীনতা ও 24-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বলেও উল্লেখ করেন নাহিদ। যার একটা মতাদর্শ আছে, যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে, এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনেক কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং 2024 সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে। দর্শক, বিষয়ে আরো জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুব, আসলে যেহেতু 24 পরবর্তী স্বাধীনতা দিবস, সেক্ষেত্রে একটু ভিন্ন মাত্রাতে পালন হচ্ছে। সকাল সকাল কিন্তু সবাই শ্রদ্ধা জানিয়েছেন, তার মধ্যে রোজার দিন, যার ফলে কিন্তু সকাল সকালই যার মতো করে এসে শ্রদ্ধা জানানো শেষ করেছেন। এখন বলা চলে যে কিছু কিছু সামাজিক যে সাংস্কৃতিক বিভিন্ন গোষ্ঠী রয়েছেন তারা এসে তাদের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা কিন্তু আজকে শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা 5টা 55 এর পরবর্তীতে কিন্তু পুরো স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, এবং তখন থেকে সাধারণ মানুষরা এখানে আসেন, এসে তারা তাদের শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, বিভিন্ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রোজার কারণে কিন্তু মানুষজন চেষ্টা করেছেন সকাল সকাল এসে শ্রদ্ধা জানাতে। এখন বলা চলে প্রায় শেষের দিকে আসলে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর কার্যক্রম। 2-1টি প্রতিষ্ঠান আসছেন, এসে তারা তাদের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো কথা বলেছেন, যেমনটি সংবাদে দেখছিলেন, এবং পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন জোট তারাও কথা বলেছেন। আসলে সবাই বলছে যে 24-এর পরবর্তী যে একটি বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ চান। কোনো ধরনের হতাহত মানুষের মধ্যে যে বিভেদ, সেগুলো তারা চান না। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ চান। পাশাপাশি অনেকেই নির্বাচনের কথা বলেছেন যে একটি সুন্দর যেন নির্বাচন হয়, যার ফলে একটি রাজনৈতিক দল বাংলাদেশে আসে, আর যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই কথাগুলো কিন্তু সবাই তাদের বক্তব্যে তুলে ধরেছেন। তো এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।
যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। খুলনায় দিবসের প্রথম প্রহরে গল্লামারী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বেলস পার্ক মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষ। দিনাজপুরের হিলিতে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহীদদের স্মরণ করা হয় ঝিনাইদহ, জয়পুরহাট, নড়াইলে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নওগাঁয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আসলে স্থানীয় নেতৃবৃন্দ এবং জনসাধারণের অবস্থান জানাবেন। যে মাহবুবা যেমনটি আসলে বলেছেন, আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই দিবসটি উপলক্ষে আসলে চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধে কিন্তু আসলে একেবারে ফুলে ফুলে ভরে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু আসতেছে জনগণ। সকাল থেকেই কিন্তু জনগণের একেবারে ভরপুর ছিল। সকালে প্রথমে সিটি মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এরপর বিভাগীয় কমিশনার, এরপর চট্টগ্রামের ডিসি, পুলিশ কমিশনার এবং পুলিশের ডিআইজি। ফুল দেওয়ার পরে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। উন্মুক্ত ঘোষণার পরে কিন্তু মানুষের ঢল নামে। সকালবেলা যেহেতু আসলে রমজান ছিল, এই জন্য কিন্তু অনেকে কিন্তু ধীরে ধীরে আসতেছে এখনো, তবে আরও আসবেন বলে ধারণা করা হতো। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারাও কিন্তু এসেছে এবং সবাই কিন্তু এখানে জাতিকে কিন্তু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এবং ধীরে ধীরে কিন্তু আরও আসবেন বলে সবাই প্রত্যাশা করছেন। এবং এর বাইরেও কিন্তু বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছেন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশন। সবগুলো প্রোগ্রামে কিন্তু আসলে সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছেন। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থনের কথা জানান তিনি। বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় সফরে আজ বিকেলে বেইজিং যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর এটি তার প্রথম চীন সফর। এ সফরের দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ও বেইজিংয়ের চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। 27 মার্চ বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন তিনি। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা আলোচনা হবে। 29 মার্চ পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। ঈদযাত্রায় এবার ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটের আশঙ্কা করছেন গণপরিবহন চালক ও যাত্রীরা। প্রতি বছর ঈদযাত্রায় দেশের অন্য মহাসড়কের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলা অংশে ভোগান্তি কম হয়। তবে রাস্তা সংস্কার কাজ, অবৈধ হাটবাজার ও 3 হুইলারের কারণে মহাসড়কটির নরসিংদী অংশে দীর্ঘ যানজটের কবলে পড়বেন এ মহাসড়ক ব্যবহারকারীরা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। 6 লেনের নির্মাণ কাজ, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, যত্রতত্র গাড়ি পার্কিং সহ 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এবার ঈদ যাত্রায় মহাসড়কটির নরসিংদী অংশে সবচেয়ে বেশি যানজটের আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে নরসিংদীর মাধবদী, পাঁচতোনা, সাহেব প্রতাপ, ভেলানগর ও ইটাখোলা এলাকায় যানজটের প্রভাব পড়তে শুরু করেছে। এতে স্বাভাবিক সময়ে ঢাকা থেকে সিলেট যেতে 5 থেকে 6 ঘন্টা লাগলেও এখন সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা। এতে ভোগান্তি বাড়ছে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের। ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকা লাগে। এই রমজান মাসে বসে থাকা আমাদের সম্ভব হয় না। ভোগান্তি অতিক্রম করে আমাদের অফিসে যাওয়া আসা করতে হয়। অটো রিক্সা, সিএনজি এইসব রোডের মাঝখানে রেখে আমাদের যানজট সৃষ্টি করতেছে। রাস্তার কাজ তো করে হারা একদিন করলে 3 দিন করে না। রাস্তার কাজ উদি জাম লাগাই বইতে হারা বেগে মেগে দিয়া গাড়ি জাম লাগাই বইতে। এই রোডের কাজগুলো একটু তাড়াতাড়ি হলে আমরা একটু জামে থেকে একটু মুক্তি পাবো। ঈদকে সামনে রেখে যানজট কমাতে রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। বিশেষ করে আমাদের যে সমস্যাটা হবে ভেলানগর, ইটাখোলায় হাইওয়ের ফ্লাইওভারের কাজ চলতেছে, কারারচর ব্রিজে ওটাও সংস্কার কাজ চলতেছে, প্লাস ওর পাশেও ফ্লাইওভারের কাজ চলতেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করছেন। তবে মহাসড়কটিতে যানজট নিরসনে প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে ঈদে ঘরমুখো মানুষ ও পরিবহন চালকদের ভোগান্তি কমবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ঈদ উল ফিতর সামনে রেখে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে। থেমে থেমে চলছে যানবাহন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন। জেলার কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ছোট কারখানাগুলো ছুটি হওয়ায় বাড়ি ফিরছে মানুষ। এদিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। 4টি সেক্টরে ভাগ হয়ে 750 পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি মাহবুবা, আপনার জানাই ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু আজ সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহন এবং যাত্রীর চাপ বেড়েছে। থেমে থেমে চলছে এই যানবাহন। তবে আপনাকে একটু বলি যে এখানে কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এসব শিল্প কলকারখানার ছোট ছোট যে শিল্প কারখানা সেগুলো কিন্তু ছুটি হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকেই চন্দ্রা এই গণপরিবহন এবং যাত্রীর চাপ রয়েছে। এদিকে যে সরকারি অফিস আদালত আজকে আপনি জানেন 26শে মার্চ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই বন্ধের কারণেই কিন্তু সরকারি যে কর্মকর্তা রয়েছে তারা অনেকেই পরিবার নিয়ে কিন্তু তারা দেশের বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য। সেই ক্ষেত্রে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটু গাড়ির চাপ এবং যাত্রীর চাপ রয়েছে। এদিকে পুলিশ প্রশাসনের সাথে আমি কথা কয়েছি, তারা জানিয়েছেন যে এবার ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 1000 আইন শৃঙ্খলা বাহিনী চন্দ্রা এলাকায় কাজ করবেন এবং কাজ করছেন। তবে চুরি, ছিনতাই, ডাকাতি এবং এই সব বন্ধের রোধে প্রতিদিন রাতে প্রায় 350 পেট্রোল টহল পুলিশ সদস্য কাজ করছেন, যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে তার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী চন্দ্রা ত্রিমুর এলাকায় রয়েছে। এবং ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গত ডিসেম্বর মাসে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সে সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ডক্টর ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। বাংলাদেশ সফরকারী কোম্পানিগুলোর মধ্যে অন্তত 2টি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে লংগিও রয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তথ্য জানান। ইয়াও ওয়েন দাবি করেন, 5 আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে চীনা কোম্পানিগুলো। জানান, বর্তমানে বহু চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই একটি বিশেষ চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু হবে। আবারও খেলার খবর। অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্টের তৃপ্তি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল টিম। তবে গোল করার সুযোগ নষ্ট করার আক্ষেপও মিশে থাকলো তাতে।
আর এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোয় আরও ভালো করার প্রত্যয় বাংলাদেশের। শিলং থেকে দেশে রওনা দেওয়ার আগে এসব কথা বলে বাংলাদেশ দল। ভারতের শিলং থেকে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। শিলংয়ে আসার পর থেকেই বাংলাদেশকে অসহযোগিতার মাধ্যমে দলের মনোযোগ বিঘ্ন ঘটাতে চাওয়ার চেষ্টা করছিল ভারত। তবে হামজায় উজ্জীবিত দলের কাছে সে বিষয়গুলোই হয়ে এসেছে ভালো করার বাড়তি জেদ হিসেবে, আর তাতেই অর্জন হয়েছে অ্যাওয়ে ম্যাচের পয়েন্ট। এমন অর্জনের পেছনে হামজার অবদানকেই বড় করে দেখছেন দলের ডিফেন্ডার রহমত মিয়া। তার কথায় হামজার কারণেই খেলা সহজ হয়েছে বাংলাদেশের অন্য ফুটবলারদের। পরবর্তী লক্ষ্য নেক্সট ম্যাচ। সো নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপ প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। সো আমি মনে করি আমাদের সুযোগ আছে, আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। এবং যেহেতু আমাদের হামজার সাথে ফার্স্ট ম্যাচ ছিল, যদিও এটা ফিল করি নাই আমরা এটা তার সাথে ফার্স্ট ম্যাচ, তবুও সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে নেক্সট ম্যাচগুলোতে ইনশাআল্লাহ আমরা ভালো করব। অবশ্য গ্রুপের শক্তিশালী দল ভারতের মাটি থেকে 1 পয়েন্ট অর্জনকে বড় প্রাপ্তি মানলেও গোল মিসে জয় নিয়ে ফিরতে না পারাটাও এক প্রকার ব্যর্থতা মানছেন দলের খেলোয়াড়েরা। পরের ম্যাচগুলোই যা শুধরে নেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা পার করেছি কয়েকটা দিন, তো সেটার মধ্যে দিয়ে একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যে একটা ভিতরে জিদ কাজ করতেছিল, সেটা কিন্তু খেলার মধ্যে সেটা প্রতীয়মান হয়েছে। অপরদিকে হোম ম্যাচে ভারতকে তাদের আতিথেয়তার নমুনা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন দলের ম্যানেজার। নতুন আশা নিয়ে বাড়ি ফিরছে এবং পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ জয় পাবে এমনটি প্রত্যাশা এখানে যারা খেলতে এসেছেন সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের, এবং সেই জয়গুলোর মাধ্যমে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এমনটি আশা করছে দেশবাসী। আতিকুল ইসলাম শাকিল, RTV, শিলং, ভারত। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।